থেরানোসের গল্পটা জানেন, এমন একটা কোম্পানির গল্প যেটা কিনা পুরো পৃথিবীকে বদলে দেওয়ার স্বপ্ন দেখিয়েছিল। কিন্তু সেই স্বপ্নের ভিতটাই ছিল একটা বিশাল মিথ্যার ওপর গড়া। ভাবুন তো, মাত্র এক ফোঁটা রক্ত, আর তা দিয়েই নাকি শত শত রোগ ধরে ফেলা যাবে। কি অবিশ্বাস্য একটা আইডিয়া, তাই না? এই জাদুকরী ধারণাটা কিভাবে সিলিকন ভ্যালি, বড় বড় ইনভেস্টর, এমনকি মিডিয়াকেও পুরোপুরি সম্মোহিত করে ফেলেছিল, আর তারপর কিভাবে সেই ঘোরটা এক ঝটকায় ভেঙে গেল। চলুন আজকের এই আলোচনায় আমরা সে অবিশ্বাস্য কাহিনীর গভীরে ডুব দিই। আচ্ছা, অঙ্কটা একবার ভাবুন তো। $9 বিলিয়ন 2015 সালে থেরিনসের ভ্যালুয়েশন গিয়ে দাঁড়িয়েছিল এই অবিশ্বাস্য অঙ্কে। আর এর ফলে কি হলো? এর প্রতিষ্ঠাতা এলিজাবেথ হোমস রাতারাতি হয়ে গেলেন আমেরিকার সবচেয়ে কম বয়সী আর সবচেয়ে ধনী সেলফ মেড নারী বিলিয়নিয়ার। সবাই তাকে লিটারেলি পরবর্তী স্টিভ জবস বলে ডাকা শুরু করেছিল। কিন্তু গল্পের সবচেয়ে বড় টুইস্টটা কি জানেন? ঠিক তার পরের বছরই ফোর্বস ম্যাগাজিন হোমসের সম্পত্তির পরিমাণ ঘোষণা করল 0। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 0। তো প্রশ্নটা হলো, কিভাবে একটা $9 বিলিয়ন কোম্পানি মাত্র এক বছরেই একেবারে ধুলোয় মিশে গেল? চলুন সেই পতনের গল্পটাই এবার আমরা এক এক করে দেখি। তো যে কোনো বড় গল্পের মতোই এর শুরুটাও হয়েছিল একটা বিশাল স্বপ্ন দিয়ে। চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। সেই সময় ফিরে যাই যখন এলিজাবেথ হোমস তার বৈপ্লবিক আইডিয়া দিয়ে পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিলেন। সময়টা 2003 সাল। মাত্র ১৯ বছর বয়সের এলিজাবেথ হোমস স্ট্যানফোর্ডের মতো একটা নামকরা ইউনিভার্সিটি ছেড়ে দিলেন। কেন? কারণ তার মাথায় ছিল এক যুগান্তকারী আইডিয়া। তিনি তার পড়াশোনার জন্য জমানো টাকা দিয়েই খুলে বসলেন একটা কোম্পানি, নাম দিলেন রিয়াল টাইম কিওরস, যেটা পরেই থেরানোস নামে পরিচিত হয়। আর তার লক্ষ্যটা ছিল খুবই মহৎ, স্বাস্থ্যসেবাকে একেবারে সাধারণ মানুষের নাগালের মধ্যে নিয়ে আসা। আচ্ছা, ভাবুন তো একবার, বিশাল সেই সিরিঞ্জের ভয় আর নেই, তার বদলে আঙুলের ডোগায় ছোট্ট একটা খোঁচা, আর তাতেই আপনার শরীরের সব ধরনের টেস্ট হয়ে গেল। কেমন হতো ব্যাপারটা? ঠিক এই জাদুকরী আইডিয়াটাই ছিল থেরানোসের মূল পুঁজি। এটা বিনিয়োগকারী থেকে শুরু করে সাধারণ মানুষ সবার কাছে একটা স্বপ্নের মতো ছিল, তাই না? কিন্তু মজার ব্যাপার হলো, সবচেয়ে বড় বিপদ সংকেতটা কিন্তু একেবারে শুরুতেই এসেছিল। খোদ স্ট্যানফোর্ডের মেডিসিনের অধ্যাপক ফিলিস গার্ডনার হোমসের আইডিয়া শুনে সরাসরি বলে দিয়েছিলেন, আমার তো মনে হয় না এটা কাজ করবে। মানে বিশেষজ্ঞরা তাকে শুরুতেই সতর্ক করেছিলেন যে তার এই ধারণাটা বিজ্ঞানের নিয়মেই প্রায় অসম্ভব। কিন্তু হোমস, তিনি এসব কথায় বিলকুলই কান দেননি, নিজের স্বপ্নের পেছনে ছুটতে থাকলেন। তো একদিকে যখন টেকনোলজিটা ঠিকমতো কাজই করছিল না, তখন হোমস একটা অন্য খেলা শুরু করলেন। আর সেই খেলার নাম বিশ্বাস আর ইমেজ তৈরি করা। চলুন দেখি কিভাবে তিনি আসল সত্যিটা লুকিয়ে সিলিকন ভ্যালির একজন আইকন হয়ে উঠলেন। হোমসের প্রথম চালটাই ছিল দুর্দান্ত। তিনি জানতেন তাকে বিশ্বাসযোগ্যতা তৈরি করতে হবে, আর তাই তিনি তার কোম্পানির বোর্ডে কাদের আনলেন জানেন? আমেরিকার সব রথী মহারথীদের। প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার থেকে শুরু করে ভবিষ্যৎ প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস পর্যন্ত। কিন্তু আসল মজাটা হলো, এদের মধ্যে একজনেরও বায়োটেকনোলজি বা চিকিৎসা বিজ্ঞান নিয়ে বিন্দুমাত্র জ্ঞান ছিল না। এর ফলে যা হলো সেটাকে বলে সোশ্যাল প্রুফ। মানে যখন সবাই দেখল যে আরে এত বড় বড় নাম এই কোম্পানির সাথে যুক্ত, তখন তারা ধরেই নিল যে নিশ্চয়ই সবকিছু ঠিকঠাক আছে। অন্য বিনিয়োগকারীরা আর নিজেরা ঘেঁটে দেখার প্রয়োজনই মনে করল না। অনেকটা সবাই যখন করছে আমিও করি, এরকম একটা ব্যাপার। আর এটাই হোমসের জালিয়াতির রাস্তাটাকে একেবারে মসৃণ করে দিয়েছিল। আর মিডিয়া তো তাকে নিয়ে একেবারে মেতে উঠল। 2015 সাল আসতে না আসতেই ফোর্বস তাকে আমেরিকার সবচেয়ে কম বয়সী আর ধনী সেলফ-মেড নারী বিলিয়নিয়ারের তকমা দিয়ে দিল। তাকে সরাসরি স্টিভ জবসের সাথে তুলনা করা হতে লাগল। আর হোমসও খুব সচেতনভাবে জবসের সিগনেচার স্টাইলটা নকল করলেন। সেই বিখ্যাত কালো টটলনেক পরা শুরু করলেন। দেখতে দেখতে এটাই তার পরিচয়ের অংশ হয়ে গেল। তো বাইরে থেকে তো সব কিছুই দারুণ লাগছিল, তাই না? কিন্তু চলুন এবার আমরা থেরানোসের বন্ধ দরজার আড়ালে সেই গোপন আর ভয়ঙ্কর বাস্তবতার দিকে একটু তাকাই। এই জালিয়াতিটা এতদিন ধরে টিকিয়ে রাখার জন্য কোম্পানির ভেতরে একটা অদ্ভুত কৌশল ব্যবহার করা হতো, যেটাকে বলে কর্পোরেট সাইলোয়িং। এর মানে হল তথ্য ইচ্ছাকৃতভাবে আলাদা করে রাখা। থেরানোসে এক টিমের সাথে অন্য টিমের কথা বলা, তথ্য শেয়ার করা সব বারণ ছিল। কেন? যাতে কেউ
টুকরো টুকরো তথ্যগুলো একসাথে জুড়ে দিয়ে আসল সত্যিটা ধরে ফেলতে না পারে? মানে তথ্যকে এখানে কর্মীদের নিয়ন্ত্রণের একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা হতো। ভাবুন একবার, বাইরে হোমসকে দেখানো হতো একজন ভিশনারি, বিশ্ব পরিবর্তনকারী লিডার হিসেবে, আর কোম্পানির ভেতরে সেখানে তিনি আর তার পার্টনার সানি বলওয়ানি মিলে একটা ভয়ের রাজত্ব চালাতেন। গোপনীয়তা আর ভয়, এই দুটোই ছিল তাদের মূলমন্ত্র। কেউ যদি কোনো কিছু নিয়ে প্রশ্ন তুলত বা আপত্তি জানাতো, সোজা তাকে বরখাস্ত করে দেওয়া হতো। হোমস একবার তার কর্মীদের বলেছিলেন তিনি নাকি একটা ধর্ম তৈরি করছেন, আর তাদের মধ্যে যদি কেউ থাকে যেটা বিশ্বাস করে না, তার উচিত কোম্পানি ছেড়ে চলে যাওয়া। মানে চিন্তা করুন, এটা কোনো কোম্পানির কথা নয়, এটা একটা কাল্ট বা অন্ধ ভক্তের গোষ্ঠীর মতো শোনায়। তিনি আসলে একটা অন্ধ বিশ্বাসের পরিবেশ তৈরি করতে চেয়েছিলেন, যেখানে কেউ কোনো প্রশ্ন করবে না। আর ঠিক এই কারণেই এত বড় একটা জালিয়াতি এতদিন ধরে টিকে থাকতে পেরেছিল। কিন্তু কথায় আছে না, সব মিথ্যারই একটা শেষ থাকে। থেরানোসের ক্ষেত্রেও তাই হল। আর এই বিশাল জালিয়াতির মুখোশ খুলে দেওয়ার গল্পের নায়ক ছিলেন একজন সাংবাদিক। সত্যিটা যেই না সামনে এলো, ব্যাস সব কিছু যেন তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করল। 2015 সালের অক্টোবরে ওয়াল স্ট্রিট জার্নালের জন ক্যারেরুর সেই রিপোর্টটা ছিল প্রথম ধাক্কা। এরপর 2016 জানুয়ারিতে সরকারি সংস্থাগুলো বলতে শুরু করল যে এদের প্রযুক্তি রোগীদের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক। জুলাই মাসে ওয়ালগ্রিনসের মতো বড় পার্টনার তাদের সাথে চুক্তি বাতিল করল, আর শেষ পর্যন্ত 2018 সালের সেপ্টেম্বরে $9 বিলিয়ন সেই কোম্পানিটা পুরোপুরি বন্ধ হয়ে গেল। তো কোম্পানি তো গেল, এরপর শুরু হলো এলিজাবেথ হোমসের ব্যক্তিগত আর আইনি হিসাব নিকাশের পালা। অনেক দিন ধরে মামলা চলার পর অবশেষে 2022 সালে রায় এলো। আদালত হোমসকে বিনিয়োগকারীদের সাথে প্রতারণা করার জন্য দোষী সাব্যস্ত করল। তবে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। রোগীদের সাথে সরাসরি প্রতারণার যে অভিযোগগুলো ছিল, সেগুলো থেকে তিনি মুক্তি পান। তার মানে আইনগতভাবে তার মূল অপরাধটা ছিল ইনভেস্টার্সদের মিথ্যে বলে টাকা নেওয়া, রোগীদের স্বাস্থ্যের ক্ষতি করা নয়। তো এই বিনিয়োগকারীদের ঠকানোর অপরাধে এলিজাবেথ হোমসের সাজা হয় 11 বছরেরও বেশি সময়ের জেল। 2023 সালের মে মাস থেকে তিনি তার সাজা ভোগ করা শুরু করেছেন। শুধু জেলই নয়, হোমস আর তার পার্টনার বলওয়ানিকে একটা বিশাল অঙ্কের জরিমানাও করা হয়। বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ হিসেবে তাদের $452 মিলিয়ন দেওয়ার নির্দেশ দেয় আদালত। শেষ পর্যন্ত থেরানোসের এই গল্পটা কিন্তু শুধু একটা কোম্পানির উত্থান পতনের কাহিনী নয়, এটা আসলে উচ্চাকাঙ্ক্ষা, প্রতারণা আর অন্ধবিশ্বাসের একটা ভয়ঙ্কর সতর্কবার্তা। এই পুরো ঘটনাটা আমাদের একটা খুব জরুরি প্রশ্ন করতে বাধ্য করে। যখন কোনো নেতা বা কোনো আইডিয়া আমাদের মুগ্ধ করে ফেলে, তখন তার সেই জাদুকরী প্রতিশ্রুতির পেছনে আসলে সত্যিটা কতটুকু আছে সেটা যাচাই করে নেওয়াটা কতটা জরুরি।